শেখ হাসিনা ক্ষমতায় এসে যে কাজটি করলো সেটি হচ্ছে পিলখানায় একটি হত্যাযজ্ঞ চালালো। ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করলো এবং তাদের পরিবার সহ বেশ বড় সংখ্যক কিছু একটা বড় অ্যামাউন্ট মানুষকে তারা হত্যা করলো, পরিবার সহ হত্যা করলো। নির্মম হত্যাকাণ্ড দিয়ে পুরো বাংলাদেশকে স্থবির করে দিয়েছে, স্তব্ধ করে দিয়েছে। খালেদা জিয়া চাননি রক্তপাত ঘটুক, আন্দোলনের মাধ্যমে সরকার পতন করতে গিয়ে কিছু প্রাণহানি ঘটুক। এইবারও আমরা দেখছি যেই দায়বদ্ধতা দেখানোর কথা সরকারের, প্রধানমন্ত্রীর, তারেক রহমানের, বিএনপির, সেই দায়বদ্ধতা বোধ করছেন এখন জামাত ইসলাম। এই সরকারকে যদি এখনই টুটি চেপে না ধরা যায়, এই রমজানের মধ্যে যদি টুটি চেপে না ধরা যায়, যদি বাধ্য না করা যায়, আর কখনোই বাধ্য করা যাবে না। যদি দেশকে বাঁচাতে হয়, দেশপ্রেমিক হন, তাহলে সার্জিক্যাল ভাবেই দেশটাকে বাঁচাইতে হবে। বাংলাদেশের আইন রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে এক চুল নড়তে পারে না। কেউ যদি বলে আইনের স্বাধীনতা আছে, তাহলে তার চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ হইতে পারে না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, বাংলাদেশের আইনের বিন্দুমাত্র স্বাধীনতা নেই। আইন আদালতের এক বিন্দু স্বাধীনতা নেই। যতটুকু স্বাধীনতা একজন কৃতদাসের ততটুকু নেই। যদি ওই সংবিধান অনুযায়ী সংবিধান মানেন, ওই সংবিধানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওই সংবিধান অনুযায়ী তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী, জবরদখলকারী। বাংলাদেশের মানুষের ভাগ্যে এখন আরো অনেক বেশি খারাপ কিছু আছে বলে মনে হচ্ছে। ভাগ্যের কোনো পরিবর্তন সচরাচর বা সহসা ঘটছে না বলে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানুষের ভাগ্য একটা লুপের মধ্যে আটকে গেছে। একটু উন্নতি হয়, আবার পেছনে চলে আসে, একটু আগায়, আবার পেছনে চলে আসে। ওই যে বাংলাদেশের মানুষ পাটিগণিত করে অভ্যস্ত। একটি তেল মাখানো বাসে, তেলে বাসে বানর এত ফিট ওঠে, আবার এত ফিট নিচে নেমে আসে, এত ফিট ওঠে, এত ফিট নিচে নেমে আসে। এই অঙ্কের বাস্তবতা কি আমরা কোনোদিন দেখি নাই? ওইরকম তেল মাখানো বাস দেখি নাই, বানরের ওঠানামাও দেখি নাই। কিন্তু এই অঙ্ক করতে করতে কারো জীবন ধ্বংস হয়ে গেছে, কারো জীবন গড়ে উঠেছে। কেউ ফেল করেছে, কেউ পাশ করেছে। তো সেই রকমই একটি লুপে এখন বাংলাদেশের মানুষ আটকে গেছে। তেল মাখানো বাসে একটু উঠছে আর বানরের মতো নিচে নেমে আসতেছে। আমরা দেখলাম এতদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে জামাত বিএনপি একসঙ্গে। এই আন্দোলন করতে করতে তারা 15 বছর পার করেছে, কিন্তু কোনো সমাধান তারা করতে পারে নাই। শেষে ইয়াং জেনারেশন ছাত্ররা এসে বাংলাদেশের হাল ধরেছে, আন্দোলনের হাল ধরেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে সকলকে সাথে ঐক্যবদ্ধ করেছে, করে আন্দোলন করে তারা সফল হয়েছে। এরপর আবার সেই পুরনো বন্দোবস্ত এসে চেপে বসেছে। বসে সেই ছাত্রদের আত্মত্যাগ, রক্ত সবকিছু ম্লান করে দিয়েছে। আবার সেই লুপের মধ্যে আটকে পড়েছে বাংলাদেশের মানুষের ভাগ্য। এখন আমরা দেখছি খালেদার পথে হাঁটছে বা জামাত, আর হাসিনার পথে হাঁটছে বিএনপি। কেন বললাম যে খালেদার পথে হাঁটছে জামাত? আপনাদেরকে কয়েকটা জিনিস মনে করিয়ে দিই। নাম্বার 1, শেখ হাসিনা ক্ষমতায় এসে যে কাজটি করলো সেটি হচ্ছে পিলখানায় একটি হত্যাযজ্ঞ চালালো। ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করলো এবং তাদের পরিবার সহ বেশ বড় সংখ্যক একটা বড় অ্যামাউন্ট মানুষকে তারা হত্যা করলো, পরিবার সহ হত্যা করলো। নির্মম হত্যাকাণ্ড দিয়ে পুরো বাংলাদেশকে স্থবির করে দিয়েছে, স্তব্ধ করে দিয়েছে। ওই সময় বেগম জিয়ার শরণাপন্ন হয়েছিল সেনা অফিসাররা। লিবিয়া থেকে, অমুক জায়গা থেকে খালেদা জিয়ার শরণাপন্ন হয়, তার হস্তক্ষেপ কামনা করে। অর্থাৎ সেনাবাহিনী চেয়েছিল ওই সময় রাজনৈতিক একটা কিছু হোক, রাজনৈতিক শক্তি অর্থাৎ বিএনপি যদি সাপোর্ট করে, তাহলে সেনাবাহিনী কুয়ের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটাবে। নিজের ভাইদের তরতাজা রক্তের বদলা নেওয়ার জন্য তার উন্মুখ হয়েছিল। কিন্তু শেখ হাসিনা, খালেদা জিয়া বললেন কেবলই একটিমাত্র সরকার এসে বসেছে, গণতান্ত্রিক সরকার, নির্বাচন যাই হোক না কেন, নির্বাচনের মাধ্যমে এসেছে, তাদেরকে এখনই উৎখাত করি কিভাবে, আন্তর্জাতিকভাবে সেটি আমাদের জন্য কিরকম দেখতে হবে, কিছুদিন চলুক না। অর্থাৎ সেনাবাহিনীর এই রক্ত দেওয়ার কোনো কিছুই আর কোনো মূল্য থাকলো না। তারা বললেন যে গণতান্ত্রিক সরকারকে কিছুদিন দেখতে হবে, এখনই উৎখাত করার আন্দোলনে যাওয়া যাবে না, কিংবা কু করলে বা সেনাবাহিনী ক্ষমতা কেড়ে নিলে বিএনপি সাপোর্ট দেবে না। এটি ছিল একটি ভদ্র রাজনীতি, গণতন্ত্রের প্রতি তার সম্মানের রাজনীতি। কিন্তু এর বদলে তিনি কি পেলেন? তিনি যা পেলেন, তিনি পেলেন 10 বছরের জেল। তিনি হারালেন সেনাকুঞ্জের তার বাড়ি, তার ছেলেকে পঙ্গু বানানো হলো, মেরে কেটে বিদেশে পাঠানো হলো, আরেক ছেলে অসুস্থ হয়ে বিদেশে মারা গেলেন, এবং তিনি নিজেও
শেষ পর্যন্ত সুচিকিৎসার অভাবে এক প্রকার বন্দি থেকে জীবন অবসান ঘটালেন। ভদ্র রাজনীতির এটাই পরিণাম। আরো কি ভদ্রতা তিনি করেছিলেন আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। যখন তত্ত্বাবধায়ক বিলটি চুপিসারে অর্থাৎ অন্য একটি মামলার রায়ে, মুন সিনেমা হলের মামলার রায়ে এসে পুরো তত্ত্বাবধায়ক সরকার সহ ওই সংশোধন বাতিল করে দিল, সংবিধান সংশোধন বাতিল করে দিল, অবৈধ ঘোষণা করে দিল শেখ হাসিনার সরকার, একই সঙ্গে তত্ত্বাবধায়ক বিলও বাতিল হয়ে গেল। আচ্ছা, এখন তত্ত্বাবধায়ক বিল যখন বাতিল হয়ে গেল তখন কি দাঁড়ালো পরিস্থিতি? খালেদা জিয়া তখনও ভেবেছেন যে এক্ষুনি ওইটার উপরে যেহেতু তেমন কোনো কিছু হয়নি, সম্ভবত ওই সিনেমার হলের কেন্দ্রিকই মামলা রায়টা হয়েছে, এটা একটু দাবি করলে যেহেতু এর আগেও শেখ হাসিনা বা আওয়ামী লীগ তত্ত্বাবধায়কের পক্ষে ছিল, এখনো তারা তত্ত্বাবধায়ক বিলটাই রেখে দিবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে মোটামুটি মাস তিনেকের মধ্যে বা ১ মাস এরকম একটা সময়ের মধ্যে তারা একটা আন্দোলন করলেন, যে আন্দোলনে তত্ত্বাবধায়ক বিল আবার পুনরায় সংবিধানবদ্ধ করার জন্য দাবি তুললেন। এবং সেই দাবিটা আস্তে আস্তে এমনভাবে জোরালো হলো, সে জোরালো হওয়ার পরে বিশাল একটা সমাবেশ করা হলো নয়াপল্টনে। সেখানে জামাত শিবিরের উপস্থিতি, জামাত বিএনপির উপস্থিতি ছিল, বর্ণাঢ্য উপস্থিতি এবং প্রস্তুতিও ছিল ব্যাপক। বিশেষ করে শিবির, ছাত্রদল, জামাত এবং বিএনপির যুব সংগঠন, এদের মধ্যে একটা বড় ধরনের প্রস্তুতি ছিল। অর্থাৎ ওই আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক বিল পাশ করিয়ে নেওয়ার একটা বড় ধরনের প্রস্তুতি তাদের মধ্যে ছিল বলেই আমরা জানতে পেরেছিলাম। তো সেই প্রস্তুতি সত্ত্বেও খালেদা জিয়া একটু শান্তির পথে হাঁটলেন, শান্তির পায়রা। তো সেই খালেদা জিয়া যখন শান্তির পথে হাঁটলেন, তিনি সরকারকে, অর্থাৎ সেই দিন পল্টনে তিনি আন্দোলন তত্ত্বাবধায়ক বিলের ব্যাপারে তত্ত্বাবধায়ক পাশের জন্য অনড় বসে না থেকে সরকারকে ৩ মাসের আলটিমেটাম দিয়ে রিল্যাক্স করে দিলেন। এটি কি ষড়যন্ত্রের অংশ ছিল কিনা আমরা জানি না। বিএনপির ভেতর যারা খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছিল তারা আওয়ামীপন্থী কিনা, ভারতপন্থী কিনা, এটাও আমরা অনুমান করতে যাচ্ছি না। এটা দর্শক আপনারা নিজেরা বুঝে নেবেন, কারা তখন বিএনপিকে পরিচালনা করত, কারা বিএনপিকে বারবার আন্দোলন থেকে সরিয়ে রাখতো, ঢাকার সেই টপ টেরর মোড়ল কারা, সেটি আপনারা নিঃসন্দেহে এখন দেখতে পাচ্ছেন। বিএনপির ভিতর যে ডুয়েল ক্যারেক্টার ঢুকে গেছে সেটি এখন আপনারা ভালোভাবেই টের পেয়েছেন। তো সেই সময় ঠিক খালেদা জিয়াকে এইভাবে করে আন্দোলন থেকে দূরে সরিয়ে রেখে জনগণের পূর্ণ সমর্থন থাকা সত্ত্বেও বিশাল মিছিল হয়ে, মানে সমাবেশ হয়েছিল নয়াপল্টনে। মানে অবিশ্বাস্য রকম বড় একটি সমাবেশ ছিল সেটি। কিন্তু সেই সমাবেশ থেকে ৩ মাসের আলটিমেটামের রিল্যাক্স কর্মসূচি ছাড়া আর কিছুই পাওয়া গেল না। ফলশ্রুতিতে শেখ হাসিনা আরো শক্ত হয়ে উঠলেন। তিনি বুঝে গেলেন যত বড় সমাবেশই হোক না কেন তার বিরুদ্ধে আসলে কোনো মিসাইল কেউ ছুটতে পারবে না, কোনো আন্দোলন তাকে হটাতে পারবে না এবং হটানোর জন্য কোনো আন্দোলন হবে না। কারণ তিনি জানেন বিএনপির আন্দোলনের বা কর্মসূচির যারা ডিসিসিভ মানে সিদ্ধান্তগুলো যারা নেন, ডিসিশনগুলো যারা নেন, তারা শেখ হাসিনার পকেটে চলে আসছেন। এবং এর চেয়ে বড় কথা হচ্ছে তাদের ভিতরে এমন গোয়েন্দা এবং এমন সার্কিট ব্যবহার করা শুরু করলো যে তাদের স্থায়ী কমিটির সমস্ত সিদ্ধান্ত শেখ হাসিনার কাছে চলে আসে। তো এমন পরিস্থিতিতে আর কিন্তু কোনো সিদ্ধান্ত তারা নিতে পারলেন না। শেষ পর্যন্ত সেই শান্তি ১৫ বছর ধরে মানুষকে অশান্তিতে ভুগিয়েছে। সর্বশেষ প্রায় ২,০০০-এরও বেশি মানুষের জীবন দিতে হয়েছিল সেই দিনকার ভুল সিদ্ধান্তের কারণে। এটা এই মুহূর্তে মনে হচ্ছে ভুল, কিন্তু আমি এটাকে ভুল সিদ্ধান্ত বলতে রাজি নই। কারণ ওইটাই তখনকার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল একজন দেশপ্রেমিক নেত্রী হিসেবে। কিন্তু যখন আপনার অপোজিটে কেউ জেনে যাবে যে আপনার সবচেয়ে বড় দুর্বলতা দেশপ্রেম এবং দেশের মানুষকে আপনি ভালোবেসে সিদ্ধান্ত নিবেন, তখন আপনার প্রতিপক্ষ আপনার উপর সব ধরনের সুযোগ গ্রহণ করবে। অর্থাৎ ওই দেশপ্রেমটা হচ্ছে দুর্বলতা, জনগণের প্রতি ভালোবাসাটা ছিল দুর্বলতা। খালেদা জিয়া চাননি রক্তপাত ঘটুক, আন্দোলনের মাধ্যমে সরকার পতন করতে গিয়ে কিছু প্রাণহানি ঘটুক। তিনি চেয়েছিলেন রাজপথের বিভিন্ন আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে সরকার তত্ত্বাবধায়ক বিল পাশ করতে বাধ্য হবে, ক্ষমতা ছাড়তে বাধ্য হবে এবং একটি সুন্দর ট্রানজিশন হবে। কিন্তু শেখ হাসিনা ব্যর্থ হয়েছেন, জামাত ব্যর্থ হয়েছে, জনগণ ব্যর্থ হয়েছে। অবশেষে রক্তপাতের বিনিময়ে শেখ হাসিনার বিদায় হয়েছে। মাঝখান থেকে মানুষের জীবন থেকে হারিয়ে গেছে ১৫টি বছর।
ফ্যাসিবাদ এই 15 বছরে আরো শক্তিশালী হয়েছে, আরো বেশি আগ্রাসী হয়েছে, আরো বেশি রক্তপাতের ঘটনা ঘটিয়েছে। এখন ঠিক যে কাজটা করছে জামাত ইসলাম, নির্বাচনের ওই রাতেই তাদের আন্দোলনে নামার কথা ছিল। ইঞ্জিনিয়ারিং যখন হয়ে গেছে, 13 তারিখ থেকে জামাতকে রাস্তায় অনড় অবস্থানে থাকা উচিত ছিল, কিন্তু জামাতেরও দুর্বলতা দেশপ্রেম, জনগণের প্রতি ভালোবাসার দায়বদ্ধতা। যেই দায়বদ্ধতা থাকার কথা সরকারের, ঠিক আওয়ামী আমলে যে দায়বদ্ধতা থাকার কথা ছিল সরকারের, সেই দায়বদ্ধতা বোধ করেছেন বেগম জিয়া, বিরোধী দলীয় নেত্রী। এইবারও আমরা দেখছি যেই দায়বদ্ধতা দেখানোর কথা সরকারের, প্রধানমন্ত্রীর, তারেক রহমানের, বিএনপির, সেই দায়বদ্ধতা বোধ করছেন এখন জামাত ইসলাম। দেশকে কোনোভাবেই অরাজক পরিস্থিতির দিকে যেতে দিতে চাইছেন না ডাক্তার শফিকুর রহমান। তাকে বলা হলো দেশের পরিস্থিতি এই হবে আপনি যদি ফলাফল মেনে না নেন। আর তিনি চাইলেন যে ঠিক আছে দেশের পরিস্থিতি ভালো থাকুক, আমরা স্যাক্রিফাইস করব। কিন্তু এখন কি দাঁড়ালো? এখন দাঁড়ালো এই সরকার ক্ষমতায় এসে 212টি সংসদের আসন নিয়ে এখন জনগণের সমস্ত রক্তের বিনিময়ে পাওয়া যত রকমের অধিকার ছিল সমস্ত অধিকারের উপর বুলডোজার চালিয়ে দিয়েছে। জুলাই সনদকে আজকে প্রশ্নবিদ্ধ করে হাইকোর্ট রায় দিয়েছে, বলেছে এই জুলাই সনদ এবং গণভোটকে কেন অবৈধ ঘোষণা দেওয়া হবে না। তার মানে দেওয়া হয়েছে, এটা অবৈধ, এটা আপনি কেন দেওয়া হবে না বলেন। কে দিবে এই জবাব? আর এই হাইকোর্ট কার জবাব এবার শুনতে যাবে? আমরা আশা করি ঈদের পরে কোর্ট খুললে এইটা চূড়ান্ত শুনানি হবে। এবং আমাদের মূল গ্রাউন্ড ছিল যে রাষ্ট্রপতি যে অধিকার বলে অর্ডিন্যান্সটা করেছে গণভোটের, সেটা হচ্ছে আমাদের সংবিধানের 93 অনুচ্ছেদে। সেখানে আছে রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। আর আরেকটা আমরা যে মৌলিক যে বেসিক রিজনটা বলেছি, কোর্ট প্রাইমা ফেসি কনসিডার করেছে যে 1972 সালের পর থেকে, সংবিধান গৃহীত হওয়ার পর থেকে প্রেসিডেন্ট অর্ডার বলে কোনো কিছু আমাদের রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে নেই। কাজে দুটি কেন ইলিগাল হবে না এই মর্মে রুল দিয়েছে এবং এই দুইটি বিষয় এখন সর্বোচ্চ আদালতে বিচারাধীন। না, আমরা, আপনারাও সবাই অভিজ্ঞ এখানকে বিদগ্ধ সাংবাদিক, কোনো আইনকে চ্যালেঞ্জ করলে স্টে কখনো দেয় না এবং আমরা স্টে চাইও নি। আমরা বলেছি, আমার ভাই যেটা জিজ্ঞেস করছেন, রুলের এক্সাক্ট টার্ম হচ্ছে জুলাই সংস্কার বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংস্কার অধ্যাদেশ, আদেশ কেন অবৈধ হবে না এবং গণভোট অর্ডিন্যান্স কেন অবৈধ হবে না, যার মধ্য দিয়ে এই দুইটি বিষয় সর্বোচ্চ আদালতের বিচারাধীন থাকলো। দেখেন, আমরা জুলাই সংস্কার এই অধ্যাদেশ চ্যালেঞ্জ করার বা আদেশ চ্যালেঞ্জ করার বেসিক গ্রাউন্ড ছিল যে ওনারা ভবিষ্যৎ সংসদকে হাত পা বেঁধে দিয়েছিল যে এইটা করতেই হবে। তা আমরা সেই ভুলে করব না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন শেষ লাইন যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের মূল কথা। আমরা বিশ্বাস করি যে বর্তমান সরকার এবং সংসদ রুল অফ ল প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজনীয় মনে করেন তারা করবেন। যে হাইকোর্ট জনগণের রায়কে বিন্দুমাত্র বিবেচনা না করে, 68-70 ভাগ মানুষের রায়কে বিন্দুমাত্র বিবেচনা না করে এইটাকে অবৈধ বলে, বৈধ নয় কেন প্রশ্ন ছুড়ে দিয়েছে, কার কাছে ছুড়ে দিয়েছে আমি জানি না, কে এটার জবাব দিবে? যে জবাব দিবে সে নিজেও সরকারের লোক, সো তার কোনো জবাব দেওয়ার দরকার নেই। তো সে কিসের জন্য জবাব দিতে যাবে? সে বলবে হ্যাঁ আসলে এটা অবৈধ, আপনি ঠিকই বলেছেন মাননীয় হাইকোর্ট। এরপর ঠিক শেখ হাসিনা যেভাবে হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে আদালত এটাকে বাতিল করেছে, তত্ত্বাবধায়ক সরকার বিল বাতিল করেছে, এটা তো নিয়ে আমরা সংসদে আর বলতে পারি না। এই বারবার একই পেঁচাল পাচ্ছে। এই 15টা বছরই আমরা দেখলাম এই হাইকোর্টের উপর, হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে শেখ হাসিনা যা খুশি তাই করেছে। এখন ঠিক বিএনপি হাইকোর্ট দেখানো শুরু করেছে, যেহেতু এটা হাইকোর্ট এরকম দিয়েছে, অতএব এটা এখন ঈদের পর আর কোনো এর মধ্যে কিছু হবে না। এখন জামাত কি করবে? বলবে যে ঈদের পর আমরা আন্দোলন করব, ঠিক যেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছিল মির্জা ফখরুল। কিন্তু জামাত হয়তো এখন বাক্যটা বলছে না, কিন্তু হয়তো মনস্তাত্ত্বিক ভাবে তারা চিন্তা করছে ঠিক আছে এখন সামনে ঈদ, রোজা, এখন কিছু না করি, ঈদের পর, এই ঈদের পর যে 15 বছরে আর হবে না, সেটিও হয়তো আমরা গত 15 বছর থেকে 17 বছর থেকে সেই দীক্ষা আমরা অলরেডি লাভ করেছি। এই সরকারকে যদি এখনই টুটি চেপে না ধরা যায়, এই রমজানের মধ্যে যদি টুটি চেপে না ধরা যায়, যদি বাধ্য না করা যায়, আর কখনোই বাধ্য করা যাবে না।
এখন কে বাধ্য করবে? জামাত কোনো রেডিক্যাল দল না, বিএনপির খালেদা জিয়ার দলও কোনো রেডিক্যাল দল ছিল না। তারা কোনো সরকারকে কোনো আন্দোলন দিয়ে কোনো কিছু আদায় করতে পারেনি, কোনোভাবেই বাধ্য করতে পারেনি। তো আমরা যেভাবে দেখলাম বিএনপি বা জামাত হাসিনাকে বাধ্য করতে পারেনি আন্দোলন করে, ঠিক একইভাবে এবার জামাত এনসিপিও হয়তো তারেক রহমানের বিএনপিকে বাধ্য করতে পারবে না, যদি তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়। তারেক রহমানের প্ল্যান আছে 3 মাসের মধ্যে তিনি যা ম্যাসাকার করার করে ফেলবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন ছাত্রদের মধ্যে বিভিন্ন ধরনের মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে। গতকাল রাতে দেখেছেন পলিটেকনিকে কিভাবে ছাত্র শিবিরের ছেলেদেরকে, এবং শুধু শিবিরের নয়, শিবির সন্দেহে শিবির ট্যাগ দিয়ে, ঠিক ছাত্রলীগ যেটা করেছে, শিবির ট্যাগ দিয়ে অসংখ্য ছাত্রকে, প্রায় অর্ধশত ছাত্রকে তারা বেদমভাবে পিটিয়েছে, তাও আবার দেশি অস্ত্র হাতে নিয়ে। এমনকি সেখানে সংখ্যালঘু বা সনাতন ধর্মের, হিন্দু ধর্মের ছেলেদেরকেও পর্যন্ত শিবির ট্যাগ দিয়ে পেটানো হয়েছে, ঠিক যেটা করেছিল ছাত্রলীগ বিশ্বজিতের ক্ষেত্রে। তো এই যে পরিস্থিতি তারা দাঁড় করিয়েছে, যদি এখনই তাদের টুটি চেপে, যদি রোজা ঈদ সামনে বলে যদি চুপচাপ বসে থাকে, তাহলে ওই ঠিক আবার ওই পরিণতি ভোগ করতে হবে। কেন বিএনপি তখন চুপ ছিল? এক হচ্ছে খালেদা জিয়া দেশপ্রেমী নেত্রী, এটা একটা বড় ব্যাপার। তার দেশের প্রতি দুর্বলতা আছে, দেশের ক্ষতি হোক, দেশের জনগণের ক্ষতি হোক তিনি চাননি। দ্বিতীয়ত যেটা ছিল সেটা হচ্ছে যে সংসদ সদস্য যারা হয়েছিলেন এত বছর পর, তাদের একটু সংসদ সদস্যগিরি করার প্রতি আগ্রহ জন্মে গিয়েছিল, লোভ তৈরি হয়ে গিয়েছিল যে কেবলই সংসদ সদস্য হলাম, একটু গাড়ি বাড়ি হাঁকাবো, একটু জনপ্রতিনিধি হিসেবে একটু প্রোটোকল পাবো, একটু সংসদে যাব, একটু প্র্যাকটিস করব। মানে এই যে সংসদ সদস্যগিরি করার লোভ তাদেরকে আর আন্দোলনের প্রতি মনোযোগী হতে দেয়নি। পরের বার ডাব্বা মেরেছেন। কয়টা আসন পেয়েছেন আপনারা সে রেজাল্ট জানেন, সংসদীয় আসনই আর নেই। এমনকি ওই যে 7 জন তারা পাইলেন, ওই 7 জনের লোভটাও তারা সামলাতে পারে নাই। ওই 7 জন সংসদে গিয়ে সংসদকে বৈধতা দিয়ে দিল, শেখ হাসিনাকে বৈধতা দিয়ে দিল। একজনের তো বিএনপি থেকে তার মানে খারিজ হয়ে গেছে, সুলতান সাহেব। তাতেও কি আসা যায়? সংসদ সদস্য তো, সংসদ সদস্য হিসেবে পারফর্ম করার এই লোক যদি আজকের বিরোধী দলকে পেয়ে বসে, তাহলে মানুষের ভাগ্যে আবার সেই দুর্ভাগ্য। কিংবা যদি আমরা মনে করি যে হ্যাঁ, তারা সংসদ সদস্য হিসেবে সফল হওয়ার চেষ্টা করুক, সংসদ সদস্য হওয়ার জন্য বা সংসদ সদস্য হিসেবে পারফর্ম করা তো অপরাধের নয়। এত মানুষের ভোট তারা পেয়েছেন, আমানত রক্ষা করা তাদের কর্তব্য। কিন্তু আন্দোলন ছেড়ে দিলে 77 আসন থেকে বা 70 আসন থেকে তারা আগামীতে 7 আসনে নেমে আসবেন। এইটা তাদের মনে রাখতে হবে। এক ভয়ঙ্কর লুপ আমরা দেখতে পাচ্ছি, ঠিক হাসিনার আমলে যা হয়েছে এখন ঠিক সেই আমলে, এই আমলেও সেটাই হচ্ছে। জুলাই সনদ থেকে তারা পিক অ্যান্ড চুজ বেছে নিচ্ছেন, যেটা তাদের ভালো লাগতেছে, যেটা দিয়ে তাদের মানে রাম রাজত্ব পরিচালনা করতে কিচ্ছু হবে না, সেটা তারা করছেন। তারা মনে করতেছেন, জামাতের সংসদ সদস্যরা মনে করতেছেন তারা ওমরের শাসন করে ফেলবেন। বিভিন্ন স্থানে তারা আমরা দেখছি যে বেশ ইতিবাচক কাজ তারা শুরু করেছেন, কিন্তু যাদেরকে সাথে নিয়ে তারা কাজ করবেন, অর্থাৎ প্রশাসনের সহযোগিতা, সেই প্রশাসন যদি তাদেরকে সহযোগিতা করে, তাদেরকে বদলি করে দেওয়া হচ্ছে। অলরেডি আমরা দেখলাম কুষ্টিয়ার ডিসি কে বদলি করা হয়েছে, আবার গুলশান ডিসি কেও বদলি করা হয়েছে। সে শুধু একটা গাড়ি তল্লাশি করেছিল বলে ফোন নাম্বার জানতে চেয়েছে, জাস্ট ফোনে বলতেছে আপনার অমুকের ফোন নাম্বারটা দেন, সে বলতেছে যে আপনি কে, আমার ফোন নাম্বার অমুকের ফোন নাম্বার, আমি কেন আপনাকে ফোন নাম্বার দিতে যাব, আপনাকে আমি কি করতে পারি দেখবেন, দেখিয়েছে সে। অর্থাৎ যে পুলিশ প্রশাসন ন্যায়ের পথে ভূমিকা রাখবে, তার বিন্দুমাত্র ক্ষমতা নেই। ঠিক একই কাজ আমরা দেখেছিলাম শেখ হাসিনার আমলে। এবং ডিসিকে, কুষ্টিয়ার ডিসিকে উপলক্ষ করে, তাকে উদ্দেশ্য করে বিএনপির একজন নেতা বলেই বসলেন যে আরো কোথায় কোথায় প্রশাসনে জামাতের লোক বসে আছে, আমরা সেটা খুঁজে বের করব। ঠিক হাসিনা যেটা করেছিল, বিএনপি জামাত কোথায় কোথায় বসে আছে, বিরোধী দলের লোকরা কোথায় কোথায় বসে আছে খুঁজে বের করে এদের ছাঁটাই করেছে। তারা বিএনপি জামাতের হোক বা না হোক, তাদেরকে এমন জায়গায় পাঠাইছে যেখানে তাদের কোনো কাজ নেই। যদি এই সংসদ সদস্যরা মনে করেন যে তারা সংসদ সদস্য হিসেবেই সবকিছু চেঞ্জ করে ফেলবেন, অনেক কিছু বদলায় ফেলবেন, আশায় গুড়ি বালি আপনাদের এই চিন্তার অসারতা এখনই আপনারা যদি বুঝতে পারেন, তাহলে ভালো কিছু হবে। আপনাদের এই চিন্তা কখনো সফল হবে না, এই সরকারকে কখনোই সফল হতে দেওয়া হবে না। এটা কি শুধু এই সরকারের চিন্তা? নো,
ঠিক হাসিনার উপরে যারা সরকার প্রশাসন পরিচালনা করেছে ওই সেই ডিপ স্টেট। শুধুমাত্র ক্ষমতার লোভে শেখ হাসিনা যেমন সেই ডিপ স্টেটের কাছে মাথা নত করেছে, ক্ষমতার লোভে তারেক এবং বিএনপি এই ডিপ স্টেটের কাছে অলরেডি মাথা বিক্রি করে দিয়েছে। এই যে কয়েকদিন আপনারা ধর্ষণ দেখলেন, শিশু ধর্ষণ, একটা শিশু কেন ধর্ষিত হবে বলেন? একটা শিশুর শরীরের মধ্যে কি এমন স্বাদ আছে যে ধর্ষকরা 4-5 জন মিলে তার উপর উপর্যুপরি ধর্ষণ করবে? এগুলো সবকিছু ইস্যু তৈরি করা, এবং এটা করে এজেন্সি। যখনই সরকার দেখলো যে সরকার প্রধানমন্ত্রী বিরোধী দলের সঙ্গে এক ধরনের সুসম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাইছে বা তুলছে, ওই এজেন্সির মাথা খারাপ হয়ে গেছে। বলছে এরা যদি একসাথ হয়ে যায় বা যদি বিরোধী দল সরকারি দলকে সহযোগিতা করে এবং সরকারি দল যদি বিরোধী দলের কথা মতো চলে, তাহলে তুই সেই বিএনপি জামাতের ঐক্যজোটের মতো একটা ক্ষমতা তৈরি হয়ে যাবে, যেখানে যেই ক্ষমতা থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব তৈরি হয়ে যাবে, বাংলাদেশের উন্নয়ন ঘটে যাবে, আমাদের আর খাওয়া থাকবে না, আমরা ডিপ স্টেট তাদের কাছে ঝাড়ু পেটা হব। ঠিক সেই ভয় থেকে কি করলো, একটা শিশু যাকে মানে নৃশংসভাবে তাকে উপস্থাপন করা হয়েছে, হত্যার এমন নৃশংসতা, সেটি প্রত্যেকটা মিডিয়াতে এমন সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, এত মানে নৃশংসভাবে উপস্থাপন করা হয়েছে যে মানুষের মনের ভেতর এক ধরনের চরম ভীতি তৈরি হয়ে গেছে। একটার পর একটা শিশু ধর্ষণের ঘটনা ঘটতেছে, একটার পর একটা অঘটন ঘটনা হচ্ছে। কেন? যাতে এই যে রায়টা আসলো আজকে, কোনোভাবেই কিন্তু এটা হওয়ার কথা ছিল না, এই রিট খারিজ হওয়ার কথা ছিল, কিন্তু না, এটা পরিকল্পিতভাবে এই রিটটা খারিজ না করে অলরেডি রুল দিয়ে দিয়েছে আদালত। আমি জানি যে অনেকেরই আশা ছিল যে না, আদালত এটাকে খারিজ করে দেবে, কিন্তু আমরা জানতাম যে এটা কখনোই খারিজ হবে না, কারণ এটা করাই হয়েছে এটা দিয়ে আসলে আদালতের ঘাড়ে বন্দুক রেখে জুলাই অভ্যুত্থান ধ্বংস করার জন্য। আদালতের কাঁধে বন্দুক রেখে বাকি কাজ করতে চাচ্ছেন। আমরা বলেছি এটি সম্পূর্ণরূপে আত্মঘাতী পদক্ষেপ। এখান থেকে যদি সরে না আসেন, তাহলে জুলাই সনদ, জুলাই মাস সার্চ কিংবা পরবর্তীতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এগুলো যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে গণভোট প্রশ্নবিদ্ধ হয়, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, এবং একই সাথে আগামীর পার্লামেন্টও প্রশ্নবিদ্ধ হয়। তারা বলেছেন এগুলো সংবিধানে নাই। এগুলো যদি সংবিধানে নাই, তারপরে ঐকমত্যের ভিত্তিতে বিশেষ সার্কামস্ট্যান্সে সেগুলি করা হয়েছে। সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারও নাই, সংবিধানে তো সরকার পালিয়ে যাওয়ার বিধানও নাই, সংবিধানে তো অবশ্যই গণভোটের বিধানও নাই, সংবিধানে এই 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের কথাও নাই। তাহলে এগুলো কি করে হয়েছে? এগুলো সবগুলো হয়েছে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনকে মোকাবেলা করতে গিয়ে আইনগতভাবে সলা পরামর্শ করে এক একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানে তো এই কথা লেখা নাই যে সরকার পালিয়ে বিদেশ চলে যাবে। বাংলাদেশের সংবিধানে তো এই কথাও লেখা নাই যে মাননীয় প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা পদত্যাগ করবেন। কিন্তু বাস্তবতার খাতিরে গণ অভ্যুত্থানে যখন এগুলো ঘটে, পৃথিবীর ইতিহাস বলে এগুলোকে আদালত সিদ্ধান্ত নিতে পারে না। জনগণই হলো গণ অভ্যুত্থানের সবচাইতে বড় বিচারক। এটি বিচার কার্যের 2 দেয়ালের 4 দেয়ালের মধ্যে বসে জনগণের এত বড় আফসার্সকে ফয়েল করে দেওয়া যায় না। যদি আমরা বলেছি এটাই, এবং এখানে তাও বলেছেন যে দ্বিতীয় সংসদ শপথ কে নেবেন, কে দিবেন? এই আইনের 8 ধারায় বলা আছে দ্বিতীয় শপথ তিনিই দিবেন, যিনি সংসদ সদস্যদের শপথ দিবেন তিনিই দিবেন। অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার দিয়েছেন, এখানেও প্রধান নির্বাচন কমিশনার দেবেন। স্পষ্ট আইনের বিধানকে ওনারা এখন এসে বলছেন এগুলো অসাংবিধানিক। এগুলো যদি অসাংবিধানিক হয়, তাহলে হয়তো তারা ক্যালকুলেট করতে পারছেন না নির্বাচনও কিন্তু অসাংবিধানিক হবে। এটা যদি অসাংবিধানিক হয়, তাহলে মধ্য রাস্তায় এসে গণভোট যে করা হলো এটাও অসাংবিধানিক হবে। গণভোটকে মানছেন না, নির্বাচনকে মানছেন, তাহলে কি দাঁড়ালো? যারা গণভোটকে মানেন না, একই দিনে তো গণভোট হলো, একই দিনে নির্বাচন হলো। আপনি যদি গণভোটকে অসাংবিধানিক বলেন, তাহলে নির্বাচনকে কি বলবেন? নির্বাচনকেও বলতে হবে আপনাকে অসাংবিধানিক। আপনি একটাকে নিবেন আরেকটাকে নিবেন না, এই দ্বৈত চরিত্র তো চলতে পারবে না সংবিধানে। সাংবিধানিকতার দোহাই যদি দিতেই হয়, তাহলে ভালো করে দেন। বিগত 16 মাসে 18 মাসে যা কিছু হয়েছে সব কিছু আন্ডান করে দেন। তা যদি করেন, যা যদি করতে চান করেন। একটা গণ অভ্যুত্থানকে যদি ফয়েল করতে চান করেন, একটা বিপ্লবকে যদি নষ্ট করতে চান করেন, কিন্তু তা না করে আপনি নিজের পছন্দ মতো
ভোটের রায় বিরুদ্ধে গেছে তাই এটা মানি না, আর নির্বাচনের রায় পক্ষে গেছে তাই এটা মানি, এটা হবে এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে তাদের প্রতি একটা উপহাস। এই উপহাস কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি, কোনো কোর্ট, কোনো আদালত কারো পক্ষেই করা উচিত নয়। জনগণের ইচ্ছা প্রকাশিত হয়েছে 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে, 8 তারিখে না সরকার হয়েছে, তার আগে তো সরকার ছিল না, এ দেশকে পরিচালনা করেছে। এই বাস্তবতাকে ভুলে গিয়ে কিতাবি এলেম নিয়ে আদালতের ভিতরে গণভোটকে যদি বাতিল করার চেষ্টা করা হয়, তাহলে আমরা বলবো তাই যদি চান তাহলে পুরাটা রিভিউ করেন। 12 তারিখে সংসদ বসছে, সংসদ ঠিক করবে কোনটা থাকবে কোনটা থাকবে না। সংসদ ঠিক করবে কোন অংশ 2/3 মেজরিটিতে পাশ করবে, কোনটা পাশ করবে না। আদালতের কাজ কি? আদালত ঠিক করবে? আদালত বলতে পারবে এটা যে জুলাই অভ্যুত্থান ঠিক না বেঠিক? আদালত বলতে পারে এই কথা গণ অভ্যুত্থান ঠিক না বেঠিক? আদালত বলতে পারে এই কথা জুলাই বাস্তবায়ন আদেশ ঠিক না বেঠিক? এটা তো আদালতের সাবজেক্ট ম্যাটার না। আদালতের সাবজেক্ট ম্যাটার না হয়ে এটি সাবজেক্ট ম্যাটার অফ দি পার্লামেন্ট। কিন্তু পার্লামেন্টের জন্য আগামী 10 দিন সময় অপেক্ষা করার মতো ধৈর্য দেখাইতে পারছেন না। আমরা মনে করি নিশ্চয়ই এর পিছনে একটা গভীর এজেন্ডা লুকিয়ে আছে, যেখানে 10 দিন সহ্য করার মতো ধৈর্য আপনাদের নাই। তো আমাদের সাবমিশন হলো, আমরা মনে করি আদালত এখানে ইন্টারফেয়ার করবেন না, এটা আদালতের সাবজেক্ট ম্যাটার না। পৃথিবীর ইতিহাসে কোনো গণবিপ্লব আদালত ডিসাইড করে নাই। সকল গণবিপ্লব ঘটার পরে আদালত বরংস গঠিত হয়েছে, আমাদের দেশে তাই হয়েছে। আপনি দেখবেন 2 তরফায় হাইকোর্টের বিচারক নিয়োগ হয়েছে। 5ই আগস্ট না ঘটলে 2 তরফায় নতুন আইন করে যে হাইকোর্টের বিচারক নিয়োগ করেছে তার নিয়োগ করাও সম্ভব ছিল না। আর সেই আইনে নিয়োগপ্রাপ্ত হয়ে এখন যদি আমরা সেই ঘটনাকেই অস্বীকার করি, তাহলে অনেকটা নিজের বিরুদ্ধে নিজে বক্তৃতা দেওয়ার শামিল হবে। ফলে আমরা এই কথাই বলেছি, আগামীকালকে আদেশের জন্য রেখেছেন। আমি প্রত্যাশা করব বাংলাদেশের কোর্ট এই ধরনের গণ অভ্যুত্থানের সাবজেক্ট ম্যাটার নিয়ে জুডিশিয়াল বিচারের জায়গায় অবতীর্ণ হবেন না। বর্তমান সংবিধান তো সংবিধানের মতোই আছে। জুলাই অভ্যুত্থানের রক্ষককে আমি আপনি না আদালতও? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের কাজ কি? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে নির্বাচন হয়েছে তাদের কাজ কি? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে সরকার গঠিত হয়েছে তাদের কাজ কি? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে গণভোট হয়েছে তার রেজাল্ট কি? যদি আপনি এই অংশটুকুকে অস্বীকার করেন আর নিজের মতো করে পছন্দ মতো সাজান, তাহলে বলেন সাহস করে যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন যেহেতু সংবিধানে ছিল না, আমরা সেই নির্বাচনও মানি না, সেটাই বলেন। সেটা তো বলতে পারছেন না। এখন সামগ্রিক বিবেচনায় এখানে যেমন হচ্ছে রুল আসতে পারে, রাষ্ট্রপক্ষ বলেছে যে যদি তাদের রুল দিলে ইন্ডিয়ান অর্ডার যেহেতু নাই, রুল দিলে তাদের কোনো সমস্যা নেই। সার্বিকভাবে যদি কোনো রুল হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থা কী হবে? আদালত যদি রুল জারি করে তাহলে আমাদের কাজ হলো রুলের জবাব দেওয়া, এটা হলো আইনগত পদক্ষেপ। কিন্তু আমি মনে করি এটা আদালতের ডোমেইন না। আদালতের ডোমেইন কোনো গণ অভ্যুত্থানের আউটকামকে প্রশ্নবিদ্ধ করা আদালতের ডোমেইন হতে পারে না। আদালতের ডোমেইন হলো এই যে মাঝখানের অ্যাডিন্টেরিয়াম পিরিয়ডটা গিয়েছে, যেটি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক পরিচালিত, এই অংশটুকুতে যদি আদালত প্রোটেকশন না দেন তাহলে বাংলাদেশে না দিলে আরও বেশি ভ্যাকুয়ামের তৈরি হবে, আর দিলেই বরংস সামনের দিকে অগ্রসর হওয়াটা সহজ হবে। হ্যাঁ, এবং এই যে কথাগুলো আপনারা বলছি এখন কেন বলতে হচ্ছে, আমার ধারণা এই রিট পিটিশন যারা নিয়ে এসেছেন তাদের একটা ইল মোটিভ আছে, একটা ইল অ্যাডভাইস আছে, এবং আমি এটাও মনে করি তাদের কেউ কেউ এই রিট পিটিশনের কনসিকুয়েন্স সম্পর্কে ওয়াকিবহাল নন। আমি বলেছি আদালতকে এই কনসিকুয়েন্সটা সুইসাইডাল, আত্মঘাতী হবে। ঠান্ডা মাথায় ভাববেন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন, তারপরে দেখবেন নিজের পায়ে কোরাল মারছেন নাকি অন্যের পায়ে কোরাল মারছেন, বুঝতে পারবেন। এখন চিৎকার চেঁচামেচি করবেন যে জুলাই অভ্যুত্থান না থাকলে, জুলাই সনদ না মানলে তারেক রহমানের ক্ষমতা থাকে না। আছে সে, আপনি কি তারা সরাইতে পারবেন? আজ থেকে তারেক রহমান অবৈধ হয়ে গেছে। আজকে যখন কোর্ট বলছে কেন অবৈধ হবে না, দ্যাট মিনস এটা অবৈধ। জবাব দেওয়া না পর্যন্ত, বা জবাব দিতে তো পারবে না, এটার জবাব নাই তো, যেহেতু এটা সংবিধানে নাই।
রাষ্ট্রপতি এই ধরনের অর্ডিন্যান্স দিতে পারেন না। এই সংবিধান মানলে এই সমস্ত কিছু অবৈধ, এবং এই যে এই ইয়েও অবৈধ। তারেক রহমানের সরকার, বিএনপি সরকার, নির্বাচন, গণভোট সবকিছু অবৈধ। কিন্তু অবৈধ সরকার বসে আছে। শেখ হাসিনা অবৈধ সরকার হয়ে বসেছিলেন, পার্সেন্ট সরাইতে পারেন নাই তো। তারেক রহমান অবৈধ, অবৈধ, অবৈধ। আজকের রায় অনুযায়ী, কোর্টের আজকের রুল অনুযায়ী তারেক রহমান অবৈধ। তারেক রহমানের যে নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, সে নির্বাচনের কোনো সুযোগ সংবিধানে নেই। গণভোট যেহেতু, বা গণভোট যেমন সংবিধানে নেই, তেমনি এই নির্বাচনটা সংবিধানে নেই। যে সরকার এই ভোট করেছে, সে ইন্টারিম সরকার, সংবিধানে নেই। এই নির্বাচন কমিশন এই সংবিধানে নেই। তাহলে এটা কিভাবে বৈধ হবে? নো, এটা অবৈধ। তাহলে বৈধ কে? বৈধ গত ফ্যাসিবাদী সরকার বৈধ। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর অপসারণের কোন সুযোগ নেই, তাহলে প্রধানমন্ত্রী অপসারণ হন নেই। তাহলে প্রধানমন্ত্রী অপসারণ না হলে নতুন প্রধানমন্ত্রী কিভাবে আসেন? আপনি হাজারবার চিৎকার করেন, হাজারবার এই আইনের কথা বলেন, আপনার আইনের কে তোয়াক্কা করতেছে? আপনার আইনের কে তোয়াক্কা করতেছে? আইনের ঘাড়ে তো একটা বন্দুক রাখা হয়েছে, যা বলা হচ্ছে তাই বলতেছে। আপনি যেটা বলবেন সেটা শুধুই বলা, সেটা চিৎকার চাচামেচি করবেন। আপনাকেও আইন যেভাবে আইনকে নিয়ে খেলতেছে, আপনাকে হয় আইনকে ওভারথ্রু করতে হবে, আর না হয় ওই আপনাকে আইন মেনে 15 বছর 17 বছর অপেক্ষা করতে হবে। খুবই স্পষ্ট যে জিনিসটা, যে সরকার অপসারণের কোনো সুযোগ নেই, যে প্রধানমন্ত্রীকে অপসারণের কোনো সুযোগ সংবিধানে রাখেনি, সেই সংবিধান কিভাবে আরেকজন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় বসায়? তারেক রহমান কিভাবে প্রধানমন্ত্রী হয়? কিন্তু আপনি এখন যদি এই রুল বা এই রিট আদালতে নিয়ে যান, আদালত আপনাকে সাথে সাথে খারিজ করে দিবেন। করেন না রিট, 10 মিনিট দেরি হবে না, সাথে সাথে খারিজ হবে। কারণ আইনটা তো মানে হাইকোর্ট তো চালাচ্ছে ওই যে সেই লোক, যে হাইকোর্ট শেখ হাসিনার সময় চালিয়েছে, তারাই চালাচ্ছে, তাদের মধ্যে আর একটা মেকানিজম চালাচ্ছে। এখন আবার একটি প্রজন্মের অপেক্ষা আমাদেরকে করতে হবে। আবার আমাদেরকে সেই যোদ্ধাদের, সেই ছাত্র জনতার, সেই জনতার অপেক্ষা করতে হবে। কিন্তু তারাও ভাবতেছে যে কেবলই একটি ইয়ে হইলো, আবার এত মানুষের জীবন দিয়ে আমরা কি পেলাম? আসলে কিছু পাওয়া যায় না, সবাই খারাপ, সবাই দুর্নীতিবাজ, এনসিপিও এরকম এরকম করেছে, ওরা এরকম করেছে, ঠিক আছে আন্দোলন আর যাব না। কিন্তু এর মধ্যেও কিন্তু অনেক মানুষ এই মুহূর্তেই আন্দোলন নামতে প্রস্তুত। কিন্তু পাবলিকের এই পালস বুঝতে আপনাদের দেরি হয়ে যাবে। আপনারা শান্তি খুঁজবেন, আপনারা কিছুদিন সংসদ সদস্য হিসেবে আরাম করতে যাবেন, এবং আপনাদের এই আরাম সত্যিকার অর্থে হারাম হয়ে যাবে। যদি দেশকে বাঁচাতে হয়, দেশপ্রেমিক হন, তাহলে সার্জিক্যাল ভাবেই দেশটাকে বাঁচাইতে হবে। সিভিল সার্জনের সহযোগিতা ছাড়া, অপারেশন ছাড়া এই দেশকে আর বাঁচানো সম্ভব নয়। যত বেশি দরদ দেখাবেন যে অপারেশন নয়, হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ঠিক করে ফেলবো, বুঝিয়ে সুঝিয়ে সরকারি দলকে বুঝাবো, আইনি শাসন দিয়ে, নো, নেভার। বাংলাদেশের আইন রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে এক চুল নড়তে পারে না। কেউ যদি বলে আইনের স্বাধীনতা আছে, তাহলে তার চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ হইতে পারে না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, বাংলাদেশের আইনের বিন্দুমাত্র স্বাধীনতা নেই। আইন আদালতের এক বিন্দু স্বাধীনতা নেই। যতটুকু স্বাধীনতা একজন কৃতদাসের ততটুকু নেই। আপনারা দেখেছেন সিনহা এখান থেকে কিভাবে বিদায় নিয়েছে, তাকে কে থাপ্পড় মেরে বিদায় করেছে, কে বন্দুক ধরেছে, কোন বিচারপতিকে কারা বন্দুক ধরে রায় লিখিয়েছে, এগুলো সব আপনাদের কাছে প্রকাশ্যে স্পষ্ট হয়ে গেছে, দিবালোকের মতো স্পষ্ট। এরপরও আপনারা আইনের তোয়াক্কা করছেন, আপনারা কোর্টে যাচ্ছেন, আইনজীবী হিসেবে পয়সা পাওয়ার জন্য যাচ্ছেন। আপনারা জানেন যে এই আদালত দিয়ে আসলে কোনো কিছুর সমাধান হবে না। এই আদালত দিয়ে, কোন সরকারের অধীনে থাকা আদালত দিয়ে কোনো দিন কোন সমস্যার সমাধান হবে না। সরকার যেটা চাইবে সেটাই হবে। কতদিন বসে থাকবেন? থাকুন। কি করবেন করেন। আপনারা অবশ্যই ভালো চিন্তা করবেন, আপনাদের চিন্তা শক্তি ভালো, কিন্তু শুধু ফিউচারটা বলে দিলাম, হয়তো আপনাদের মানে আন্দোলন করার মানসিকতা এখন নেই, বা কিংবা আপনারা বুঝতেই পারছেন যে আন্দোলন করেও কিছু হবে না, হয়তো এটাই সত্য। কিন্তু এটাও সত্য, আমরা সেই লুপে আটকে পড়েছি। আমরা আবার একটি ফ্যাসিবাদী শাসনে অলরেডি আজকে থেকে পরিপূর্ণভাবে প্রবেশ করলাম। যেহেতু কোর্ট আজকে এটা স্পষ্ট করে দিয়েছে যে গণভোট অবৈধ, এবং জুলাই সনদ অবৈধ। কেন বৈধ অবৈধ বলা হবে না তার কারণ জানতে চেয়েছে, মানে তিনি জেনে নিয়েছেন যেটা আসলে অবৈধ। এর মানে হচ্ছে জুলাইয়ের যা কিছু ঘটেছে সবকিছু অবৈধ। সরকার অপসারণ থেকে, প্রধানমন্ত্রীর অপসারণ থেকে সবকিছু অবৈধ। যে সংবিধান দিয়ে এটাকে অবৈধ বলা হলো, যে সংবিধান দিয়ে বিরোধী দলের মানে রিটকারীর আইনজীবীরা যে কথাটা বলেছেন, আমি আপনাদেরকে কথাটা শোনাবো,
তারা কিন্তু এই সংবিধানের আলোকে, যে সংবিধান শেখ হাসিনা রেখে গেছে, সেই সংবিধানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্যাট মিনস এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ এই সংবিধান শেখ হাসিনার অপসারণের কোনো, প্রধানমন্ত্রীর অপসারণের কোনো জায়গা রাখে নাই। আর একসঙ্গে একটা দেশের দুইটা প্রধানমন্ত্রী কখনো থাকতে পারে না। যদি ওই সংবিধান অনুযায়ী সংবিধান মানেন, ওই সংবিধানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওই সংবিধান অনুযায়ী তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী, জবরদখলকারী। এবার কি করবেন সেটা জনগণকে ডিসাইড করতে হবে। যদি জনগণ ডিসাইড করে তাহলে জনগণের ভাগ্যে কিছু থাকবে, এবং জনগণ যদি আবার রাস্তায় নামে তাহলে জনগণের ভাগ্যে আবার সেই রক্তপাত আছে। এরপরে কি হবে না হবে সেটি আসলে এখন আর বলার কোনো অবকাশ নেই, কারণ পুরো লুপটা আমরা একবার দেখে ফেলেছি শেখ হাসিনার আমলে। পবিত্র রমজান মাসে এমন একটি হতাশার খবর আপনাদের মাঝে দিতে হচ্ছে জেনে আমার অত্যন্ত দুঃখ হচ্ছে, কিন্তু সেই দুঃখের সঙ্গে একই সঙ্গে জানাচ্ছি, যত রকমের হতাশায় আসুক না কেন, দুঃখ আসুক না কেন, প্রতিকূলতা আসুক না কেন, সত্যের জয় হয়, মানুষের জয় হয়, জনগণের জয় হয়। অতএব যারা আজকে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছেন, অবিলম্বে তারা পরাজিত হবেন এবং জনগণের জয় হবে ইনশাআল্লাহ।